উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমি প্রথমেই সরি বলছি, আমি একটু লেট করে ফেলেছি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে, এবং আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের কাছেও আমি এক্সট্রিমলি সরি। আমার একটা ডাবিং ছিল, ডাবিংটা শেষ করে আমাকে আসতে হয়েছে। হৈমন্তী রীতি কথা আপনারা সবাই জানেন, কারণ আমাদের পাঠ্য বইয়ের একটি অংশ ছিল হৈমন্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প। এবং একজন অভিনেতার জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা সৃষ্টিতে কাজ করতে পারা হচ্ছে তার ভাগ্যের ব্যাপার। তো এই কারণে আমি প্রথমে ধন্যবাদ জানাবো মির্জা সাখাওয়াত হোসেন সাখাওয়াত ভাইকে, আমাকে অপু চরিত্রে উনি নেয়ার জন্য, এবং ওনার ডিরেকশনে আমি আসলে কাজ করেছি, জানি না চরিত্রটা কতটুকু ধারণ করতে পেরেছি। সো ভালো হোক আর আমার চরিত্রের অভিনয়টা যেমনই হোক, সেটা সম্পূর্ণ ক্রেডিট যাবে হচ্ছে সাখাওয়াত ভাই। আর এই চরিত্রে আমি অভিনয় করতে যে আমার যে কো আর্টিস্ট যারাই ছিলেন, প্রত্যেকে হচ্ছে আমার থেকে গুণী। আমাদের যিনি হৈমন্তী চরিত্রে অভিনয় করেছেন, উনি নতুন একজন অভিনেত্রী, অসাধারণ কাজ করেছে। আমার যেটা মনে হয়েছে, আমি যতটুকু অভিনয় বুঝি, যে সে তার চরিত্রটাকে ধারণ করার চেষ্টা করেছে, সেটি তার সংলাপ তো রবীন্দ্রনাথ ঠাকুরের সংলাপ তো হচ্ছে একদম, মানে এটা তো ইম্প্রোভাইজের কোনো জায়গা থাকে না। আমার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে। এবং আমরা যে ভাষায় কথা বলি বা আপনাদের সামনে যে ভাষায় কথা বলছি, রবীন্দ্রনাথ তো আসলে ওই ভাষায় উনি লিখে, সো ওইটা অ্যাডপ্ট করাটা আমাদের সবার জন্যই টাফ ছিল। চেষ্টা করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট গল্পে যতটুকু সম্ভব ভালো কাজ করা। আর অনেক চ্যালেঞ্জ ছিল সত্যি কথা, কারণ 3 দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা উনি। মানে যদি হিসেব করা হয়, প্রায় 200 কোটি মানুষ ওনার লেখা জাতীয় সঙ্গীত গায় 3 দেশে। সো জানি না আমাদের ফুল টিম আমরা কতটুকু এই চ্যালেঞ্জটা আমরা উতরাতে পেরেছি। সো যখন দর্শক দেখবে, এই বিবেচনার ভার আপনাদের মাধ্যমে অ্যাকচুয়ালি ওনাদের হাতেই থাকবে। আর আমি আবারও ধন্যবাদ জানাই যারা উপস্থিত, আপনারা কষ্ট করে এসেছেন, এবং আমাদের সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে আবারও থ্যাংক ইউ। আর পরবর্তীতে কথা হবে। আমার যারা মুরব্বীরা আছেন, ওনারা এখন শুভেচ্ছা বক্তব্য পরপর আপনাদের সামনে পেশ করবেন। থ্যাংক ইউ সো মাচ। এখন বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি সাজ্জাদ আলম খান তপু। আগত উপস্থিতি, ঢাকা ফিল্ম সোসাইটি আয়োজিত হৈমন্তী রীতিকথা চলচ্চিত্র শীর্ষক সংবাদ সম্মেলনের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, মাটি ও মানুষের নেতা, সিরাজগঞ্জের 2 সংসদীয় এলাকার মাননীয় সংসদ সদস্য ডক্টর জান্নাতারা তালুকদার হেনরি, উপস্থিত আছেন খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক লিলি ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি জনাব খোরশেদ আলম খসরু, উপস্থিত আছেন এই চলচ্চিত্রের পরিচালক আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মির্জা সাখাওয়াত হোসেন, উপস্থিত আছেন সঙ্গীত পরিচালক ও আমাদের অভিভাবক দীনবন্ধু দাস, উপস্থিত রয়েছেন চিত্রনায়ক সহ আজকের সভায় সভাপতিত্ব করছেন রাশেদা চৌধুরী সহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে চলচ্চিত্রের মানুষরা, চলচ্চিত্রের দর্শক মাত্র। আমরা হৈমন্তী হচ্ছে রবীন্দ্রনাথের অমর সৃষ্টিত অনেক বিশাল সাম্রাজ্যের অধিবাদী, সাহিত্যের যে বিশাল সাম্রাজ্য, সেটি পুরোটাই বলা চলে যে রবীন্দ্রনাথের দখলদারিত্বের জায়গাতেই রয়েছে। এবং বাংলায় যে ছোট গল্প, সেটি কিন্তু রবীন্দ্রনাথ যে ধারা অঙ্কন করেছেন, যে গতি দিয়েছিলেন, যে স্রোতধারায় বসিয়েছিলেন, সেখানে আবর্তিত হচ্ছে আর কি। চলচ্চিত্র বোদ্ধারা হয়তো কথা বলবেন, আমি এই গল্প সম্পর্কে আসলে একটি বলতে চাই।
যে আসলে অপুর যে চরিত্র, অপুকে তো আসলে আমরা কিভাবে দেখতে পারি যে তার বাবা মায়ের দাসত্বের শৃঙ্খলে বন্দী, মূলত সে যে পুঁজি তাকে লালন পালন করেছিল সেই বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারেন। সেই জন্য শিক্ষিত একজন মানুষ তার জীবন সঙ্গিনী হয়েছিলেন, তার আসলে মর্যাদাটা তিনি যথার্থভাবে দিতে পারেনি। বাংলাদেশের এই সমাজ বাস্তবতায় এই অপুর চরিত্রের মতো পৌরুষবিহীন অবস্থান কিন্তু আসলে খুঁজলে আমাদের আশেপাশেই হয়তো পাওয়া যেতে পারে। সেই সামগ্রিক বিবেচনায় হয়তো হৈমন্তীর রীতিকথা আমাদেরকে উজ্জীবিত করতে পারে সমাজের যে চরম বঞ্চনা, বৈষম্য এবং নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে আধুনিক মনস্ক হবার যে গতিধারা, সেখানে আসলে এটি আসলে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না। আমি মূলত বিশ্বাস করি যে আসলে সম্পত্তি হওয়ার খুব বেশি কি প্রয়োজন রয়েছে, সম্পদে রূপান্তরিত হওয়ার একটি যুগ চলছে এখন। আসলে মানুষ সম্পদশালী হবে তার জ্ঞানে, তার মেধায়, তার মননে, তার দায়িত্বশীলতায় ও মানবিকতায়। আমরা এই গল্পে কিন্তু সে ধরনের ইঙ্গিতের জায়গাটাও পেয়েছি। সম্পত্তি ও সম্পদের যে বিভাজন, সেটিও আসলে স্পষ্ট করেছিলেন রবি ঠাকুর এখানে আর কি। আমরা এই যে চলচ্চিত্রের যে প্রজ্ঞাবান যে পরিচালক রয়েছে, তার যারা সহযাত্রী সহযোগী যারা ছিলেন, তারা অবশ্যই ইতিহাসের প্রতি দায়বদ্ধ থেকেছেন এই বলে যে রবীন্দ্রনাথের মতো সরল বিশ্বাসে তারই বক্তব্যকেই তো তারা ধারণ করেছে, সেটি আসলে সমাজে নতুন করে আসলে তুলে ধরবার চেষ্টা করেছে। সেই সততা দৃষ্টতার সাথেই যে বক্তব্য এই সমাজে তারা উপস্থিত করার চেষ্টা করেছেন, তা থেকে আসলে নতুন প্রজন্ম নতুন করে আসলে নারী পুরুষের বিভাজন, পুঁজির দাসত্বের জায়গা এবং সংস্কৃতিতে পিছিয়ে থাকা পৌরুষের যে অবস্থান, যে কৌলিন্য তৈরি হওয়ার যে স্বপ্ন, সেটিকে যদি জাগিয়ে তুলতে পারে এই চলচ্চিত্র, তার ইতিহাসের পাঠদানে হয়তো অনেক দিন জেগে থাকবে, বেঁচে থাকবে এবং আমাদের জাগিয়ে তুলতে সহযোগিতা করবে। এই আয়োজনে আমার বন্ধু সতীর্থ স্বজন মোহাম্মদ আব্দুল হামিদ আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এখানে কথা বলবার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। আপনাদের সকলের প্রতি সেই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন বৈষম্যহীন সমাজ নির্মাণে চলচ্চিত্র একটি গণমাধ্যমের এই যে শক্তিশালী ধারা, এই ধারা আরো চিরজাগরুক হয়ে ওঠে। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে আরো একজন গুণী প্রযোজক উপস্থিত রয়েছেন। তিনি হচ্ছেন সাইফুল ইসলাম চৌধুরী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন। শারীরিক অসুস্থতার কারণে তিনি বক্তব্য রাখতে পারছেন না। বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। আমি খোরশেদ আলম খসরু সাহেবকে তার বক্তব্য রাখবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। স্যার উপস্থিত প্রধান অতিথি ডক্টর জান্নাতারা তালুকদার হেনরি, মাননীয় সংসদ সদস্য সহ মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট বাংলাদেশ হল মালিক সমিতির সভাপতি জনাব সাইফুল ইসলাম চৌধুরী, যিনি শুধু একজন হল মালিক সমিতির সভাপতিই না, যিনি এখনো জীবন্ত আমাদের
চলচ্চিত্রের একজন অভিভাবক এবং একটা সময় আমাদের যখন 35-এর যুগ ছিল, সেই সময়টাতে আমাদের চলচ্চিত্রের সূতিকাগার এফডিসিকে যে প্রতিষ্ঠান আমাদের নেগেটিভ পজিটিভ শুটিংয়ের এই সামগ্রীগুলো দিয়ে সমৃদ্ধ করেছিলেন, সেই প্রতিষ্ঠানের কর্ণধার জনাব সাইফুল ইসলাম চৌধুরী। আমাদের মঞ্চে আছেন রাশেদা চৌধুরী, আমাদের একজন বিশিষ্ট এবং গুণী অভিনেত্রী, যিনি দীর্ঘদিন ধরে আমাদের চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন। নতুন নবাগত চিত্রনায়িকা ঐশী এবং চিত্রনায়ক আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই, যিনি আমি এই হৈমন্তীর ইতিকথা চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের মেম্বার হওয়ার সুবাদে আমি দেখেছি অলরেডি। সবাই রবীন্দ্রনাথের এই হৈমন্তী নিয়ে কথা বলেছেন, সাহিত্য নিয়ে কথা বলেছেন, গল্প নিয়ে কথা বলেছেন। আমি বলছি যে মির্জা সাকওয়াত, যিনি হচ্ছেন যে একজন চলচ্চিত্র আন্দোলনের, আমি বলবো একজন প্রথম সারির একজন যোদ্ধা, যিনি তার সমস্ত মেধা মনন দিয়ে সমস্ত কিছু, জীবন যৌবন সবকিছুই চলচ্চিত্রের পিছে যিনি ব্যয় করছেন, সেই যোদ্ধা। আমি তাকে দেখেছি দীর্ঘদিন ধরে, আমি তাকে দেখছি তার প্রথম চলচ্চিত্র থেকে। আমি তার হচ্ছে যে সহযোদ্ধাই বলা যায়, যে তার সাথে আমি আছি সবসময়। তাকে মানে মানসিক সাপোর্ট থেকে শুরু করে যখন যেখানে যা প্রয়োজন তার আমাকে বলেছে, আমি যথাসাধ্য চেষ্টা করেছি তার পাশে থাকার জন্য। সেই হরিজন থেকে শুরু করে, সেই হরিজন এটা তো একটা বিশাল একটা সিনেমা ছিল, যে সিনেমা সমাজের নিগৃহীত বা সমাজের নিচু শ্রেণীর যে হরিজন সম্প্রদায় ছিল, তাদের নিয়ে যে চলচ্চিত্র নির্মাণ হয়েছিল। আপনারা হয়তো অনেকেই দেখেছেন হরিজন, কিন্তু হরিজন একটা ফ্যান্টাস্টিক চলচ্চিত্র ছিল, যে এই চলচ্চিত্রের সেই সময় বিশাল আলোচিত এবং সেই সময় শীর্ষে থাকা তারকা ফেরদৌস, এখন যিনি সংসদ সদস্য, এবং পপি, সবাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আর্টিস্ট কাজ করেছিল। এত বিগ কাস্টিং নিয়ে তিনি তার প্রথম চলচ্চিত্র করেছিলেন। তারপরে ভাঙন করেছেন, সেটাও দেখেছি। তারপরে আরেকটি চলচ্চিত্র তিনি করেছেন, আর এটাও এই হৈমন্তীর ইতিকথা দেখেছি। এত সুন্দর মেকিং, আসলেই হচ্ছে যে যেটা বলা যায় যে সাকওয়াত ভাইয়ের সিনেমার যে সেন্স, খুবই ভালো সেন্স সিনেমার। তিনি সিনেমায় খুব সুন্দরভাবে এই হৈমন্তী, এই ছোট গল্পকে তিনি চিত্রায়ন করেছেন এবং খুব সহজভাবে, যেটা আমাদের তবু ভাই বলে গেলেন, খুব সহজভাবে সমাজের এই যে আমাদের এই নারীদের প্রতি কিছু কিছু সমাজের বা কিছু কিছু শ্রেণীর লোকজনের যে নারীদের প্রতি একটা অবিচার বা তাদের প্রতি যে অন্যায় করা হয়েছে, তার একদম সুন্দর পরিস্ফুটন করেছেন তিনি তার এই চলচ্চিত্রে, যেটা দর্শকরা দেখলেন নিশ্চয়ই তাদের এই চলচ্চিত্র দেখে তারা আনন্দ পাবেন এবং তারা হচ্ছে যে এই চলচ্চিত্রটি খুব এনজয় করবেন। খুব ভালো নির্মাণ হয়েছে। আর আজকে এই যে চলচ্চিত্র নির্মাণ করেছেন সাকওয়াত ভাই, একটি চলচ্চিত্র কিন্তু
আমি হচ্ছে যে গল্পের আর হচ্ছে সিনেমার দিকে যাচ্ছি না। আমি হচ্ছে যেহেতু প্রযোজকদের স্বার্থ নিয়ে কাজ করি, প্রযোজক সমিতি করি, প্রযোজক সমিতিতে নেতৃত্ব দিচ্ছি, সেই জন্য আজকে এরকম একটা ডায়াসে আমাদের মাননীয় এমপি মহোদয়, যিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের হচ্ছে স্ট্যান্ডিং কমিটির মেম্বার, যিনি আমাদের চলচ্চিত্রের সাথেও তার একটা যোগসূত্র আছে। সেটা হচ্ছে যে আমাদের একটি চলচ্চিত্র কিন্তু যদি তার ঠিক মতো বাংলাদেশে যদি তার ঠিক মতো তার রাইট থাকে, তার হচ্ছে কপিরাইট ঠিক থাকে, বা তার যদি হচ্ছে যে এই তার চলচ্চিত্রটি যদি কোনো অবস্থাতে পাইরেসি না হয়ে যায়, তো সেই চলচ্চিত্র কিন্তু আজীবন এই একজন প্রযোজককে বাঁচিয়ে রাখে। সেই অর্থে সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু কপিরাইট সমিতি আমাদের দিয়েছে। সেই কপিরাইট সমিতি আমরা চেষ্টা করছি, আমি কপিরাইট সমিতির সভাপতি। আমাদের একটি চলচ্চিত্রের কপিরাইট যদি আমাদের এই সমিতি যদি আমাদের আপনার হচ্ছে যে অবগতির জন্য জানাচ্ছি যে কিছু কিছু চলচ্চিত্র, কিছু কিছু চ্যানেল সারাদিন এই বাংলা চলচ্চিত্র হচ্ছে আমাদের এই সিনেমাগুলো আমাদের মালিকের সাথে যোগাযোগ না করে, প্রডিউসারের সাথে যোগাযোগ না করে তারা সারাদিন বিভিন্ন চ্যানেলে চালাচ্ছে, লোকাল ডিশে চালাচ্ছে, 5 টাকা 10 টাকা 15 টাকা করে একটা সিডি কিনে এনে বাজার থেকে আমাদের এই চলচ্চিত্রগুলো পাইরেসি চলচ্চিত্র হচ্ছে যে আমাদের চলচ্চিত্রের প্রযোজকই পাওয়া হচ্ছে যে খুব কঠিন হয়েছে, কারণ হচ্ছে এই পাইরেসির কারণে। তো সেই জায়গায় আমরা আর তারপরে হচ্ছে যে আমরা এই বিভিন্ন চ্যানেলে বিভিন্ন হচ্ছে যে মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে যে আওতায় আপনি আমাদের এই বিষয়টা চলচ্চিত্রের অন্তত কপিরাইট মেধাস্বত্বের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আপনি একটু কথা বলবেন। অন্তত এই চলচ্চিত্রের যদি আমাদের এই হচ্ছে যে আমাদের এই আমরা এই মেধাস্বত্ব এবং আমাদের এই কপিরাইট যদি আমাদের ঠিক থাকে, তাহলে আমরা কিন্তু চলচ্চিত্রের প্রযোজকরা বেঁচে যেতে পারি। তো আর বেশি কিছু বলবো না। আমার ছোট ভাই ও খুবই ভালো অভিনয় করেছে, ঐশীর অভিনয় ভালো করেছে, এবং শওকত ভাই ভালোভাবে বানিয়েছেন, খুব সুনিপুণ ভাবে। চলচ্চিত্রটির হচ্ছে যে ব্যবসার জন্য ভালো করে বা ব্যবসা সফল চলচ্চিত্র হয়, এবং এই ছবি যারা চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং কলাকুশলী সবাই সাফল্য কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হৈমন্তী রীতিকথা চলচ্চিত্রের পরিচালক ও ঢাকা ফিল্ম সোসাইটির সভাপতি মির্জা সাখাওয়াত হোসেন। শুভ সন্ধ্যা। আমি আজকে খুব আনন্দিত এবং কৃতজ্ঞ যে অতিথি হিসেবে যাদেরকে নিমন্ত্রণ করেছিলাম ওনারা সকলেই উপস্থিত হয়েছে, এবং খুব কষ্ট করে সাংবাদিক বন্ধুরা এসছেন আমাদের এই চলচ্চিত্র সাহিত্য নির্ভর একটি চলচ্চিত্র, জীবন নির্ভর একটি চলচ্চিত্রের নিউজ কাভারেজ করার জন্য। তো আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রখ্যাত অভিনেত্রী, আমার প্রিয়জন রাশেদা চৌধুরী, অধিকাংশ অতিথির বাড়ি কিন্তু সিরাজগঞ্জ, কিন্তু অনেক বরেণ্য মানুষের বাড়ি সিরাজগঞ্জ। যদি প্রথম চলচ্চিত্রের কথা বলি, মুখ ও মুখোশ যারা ডিস্ট্রিবিউশন করেছিলেন, সেই পরিবারের সন্তান আমাদের সাইফুল ইসলাম সাইফুল ভাই, ওনার বড় ভাই মশারফ, বিখ্যাত পরিচালক যাদের বাড়ি সিরাজগঞ্জ, এমন আছে 24 জন যাদের নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। আবার যদি আমরা রাজনীতির ক্ষেত্রে বলি, তাহলে আমরা এত গর্বিত, এত অহংকারের জায়গায় আমরা অবস্থান করি
যে সেখানেও সেই প্রাচীন যুগ থেকে রাজনীতিবিদ, তারপর কবি সাহিত্যিকের কথা যদি বলি সেটাও কিন্তু আমরা পাচ্ছি যমুনা বিধৌত সেই সিরাজগঞ্জ অঞ্চলে। কাজে গর্ব করার মতো একটি জায়গায় আমার জন্ম, এই জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি। তো আমাদের এখানে আজকে যিনি প্রধান অতিথি ডক্টর জান্নাতারা হেনরি, মাননীয় এমপি এবং উনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্য। উনি আমাদের সিরাজগঞ্জের শীর্ষ পর্যায়ের জাতীয় নেতা ছিলেন। ওনার শ্বশুর মোতাহার হোসেন তালুকদার, যাকে বঙ্গবন্ধু মোতাহার মাস্টার বলতেন। তিনি স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বহু অবদান তার আছে। আজীবন তিনি মানুষের জন্য কাজ করে গেছেন, এমন একটা পরিবারের তিনি সদস্য। আমি তার প্রতি স্পেশালি অভিনন্দন জানাই। আরেকজন যিনি উপস্থিত আছেন লিলি ইসলাম, তার শ্বশুরের কথা যদি আমি বলি, তিনি ডক্টর মাজহারুল ইসলাম। স্যারের মৃত্যুর কিছুদিন আগে তখন আমি মুক্তিযুদ্ধের একটি সংকলন করি, মুক্তিযুদ্ধের কবিতা দিয়ে। তা আমি ওনাকে ফোন করেছিলাম যে স্যার আপনার একটা কবিতা দরকার আমার। উনি আমাকে বললেন যে তোমার কোথায় দরকার, কখন পাঠাবো? বললে আপনি পাঠিয়ে দিয়ে নাজির সুপার মার্কেটে এত নাম্বার ইয়েতে প্রকাশনীতে। ঠিক ওই টাইমে দেখে উনি পাঠিয়ে দিয়েছেন এবং উনি বললেন যে আমি তো সিঙ্গাপুর যাচ্ছি, ওখান থেকে এসে তোমার সংকলন দেখবো। আর কিন্তু দেখা হয়নি। আমি মোতাহার হোসেন তালুকদার সাহেবেরও ইন্টারভিউ করেছিলাম, তখন সাংবাদিকতা করি। তো দেখেছি উনি খুব গর্ব করে বলতেন যে মনসুর আলী সাহেব আমার 6 বছরের বড়, কিন্তু রাজনীতিতে আমি ওনার 6 বছরের সিনিয়র। এমন সেই পরিবারের লোকেরা এখানে উপস্থিত আছেন। আর চলচ্চিত্রে খসরু ভাই আমার বন্ধু, অভিভাবক এবং অত্যন্ত, আমি যদি বলি যে চলচ্চিত্রে আমার একটি লোক আছে, সেটা হলো খসরু ভাই। কারণ আমার প্রত্যেকটা ক্ষেত্রে আমি ওনাকে অবহিত করি। আর খসরু ভাই চলচ্চিত্রে নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘ সময় ধরে, উনি কাজ করছেন মানুষের জন্য। আর সেন্সর বোর্ডে একজন মানুষ যদি কথা বলে চলচ্চিত্রের পক্ষে, সেটা হলো খসরু ভাই কথা বলে। যার কারণে উনি যে আন্দোলন করেন, যে সংগ্রাম করেন, আমি কিন্তু সাপোর্ট করি সবসময় ওনাকে। আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমাদের তপুকে নিয়ে আমরা অহংকার করি যে আমাদের একজন তপু আছে। আজকে যে আমার সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছে, সেটা তপুর কারণে। যে রিমন ভাই এখানে উপস্থিত আছে, উনি আন্দোলন করে সাংবাদিকদের নিয়ে। তো একজন নিবেদিত সাংবাদিক। আমাদের হামিদ ভাই, যিনি ঢাকা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক, আজকের এই আয়োজনের পুরো কৃতিত্ব ওনার। এবং আমাদের মুরব্বী দিনুদা হৈমন্তীর ইতিকথা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক। অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি গানগুলো করেছেন। অনেক বিখ্যাত শিল্পী এখানে গান গেয়েছেন। যাতে আমাদের মাননীয় এমপি মহোদয় কিন্তু একজন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আবার আমাদের মাননীয় বিশেষ অতিথি লিলি ইসলাম, উনি জগৎ বিখ্যাত একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তো আমরা এই বরেণ্য শিল্পীদেরকেও আমরা এখানে পেয়েছি রবীন্দ্রনাথের চলচ্চিত্রের প্রচার অনুষ্ঠানে, বলবো যে পরিচিতি অনুষ্ঠান। সেখানে আমি আসলে সবকিছু গুছিয়ে বলতে পারছি না হয়তো। আজকে আমার এখানে উপস্থিত আছে সাইদ খান, রাশেদা আপা, ওই যে হৈমন্তী চলচ্চিত্রে গৌরী শঙ্করের ভূমিকায় অভিনয় করেছেন আমাদের খলিলুর রহমান কাদেরী, একজন প্রখ্যাত অভিনেতা। সবাই ভালো করেছে। আর একটা জিনিস হলো যে এই যে আমাদের চিত্রনায়িকা ঐশী সবার শেষ প্রায় তখন এসছে, তাকে অভিনন্দন। আজকে কিন্তু এই চলচ্চিত্রের মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা শিরোনাম করেছি যে হৈমন্তীর ইতিকথার মধ্যে দিয়ে তার অভিষেক পর্ব।
তে যে কোনো কারণে, অনিবার্য কারণবশত তার আসতে দেরি হয়ে গেছে। ও খুবই পাঞ্চুয়াল আর্টিস্ট হিসেবে, ওকে সবসময় আমরা খুব করে পেয়েছি। আরেকটি জিনিস আমাকে সত্যি কথা যেটা বলতে হয় সেটা হলো যে আমি এর আগে যখন হরিজন তৈরি করি তখন সাম্প্রদায়িকগত কিছু বিপদে পড়েছিলাম। হ্যাঁ, এবারও রবীন্দ্রনাথের গল্প নিয়ে আমি করেছি, পোস্ট দেয় অনেকে, আমাকে পোস্ট দেয় যে ভাই আপনাকে হিন্দু হয়ে গেলেন নাকি। হ্যাঁ, এই যে সাংঘাতিক একটি জিনিস, এই যে জায়গাটা, অনেকে বলে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছেন 1913 সালে, তখন কাজী নজরুল ইসলামের বয়স কত, 13 বা 14 বছর। কিন্তু এইটে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে কাজী নজরুল ইসলাম কিন্তু ওই যে তার ভাগ্নির সাথে কার সাথে বিয়ে দিয়ে কি খাওয়ায় মাথা টাথা নষ্ট করে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার নিয়েছে, এই ধরনের কথাও বলে। তো যাই হোক, আমি কিন্তু এই চলচ্চিত্রটা ভেবেছিলাম যে আর সাহিত্য নির্ভর, জীবন নির্ভর চলচ্চিত্র নিয়ে যেহেতু আমি কাজ করি, আমি নাটকও তাই করেছি, অসংখ্য নাটক করেছি। ঢাকা বেতারে নাটক লিখি প্রায় 30 বছরের উপরে, বাংলাদেশ টেলিভিশনে নাটক লিখি তাও 2 যুগের উপর, অসংখ্য মঞ্চ নাটক লিখেছি, তো করেছি। আমি থিয়েটার ব্যতিক্রমের সদস্য ছিলাম, স্কুল অফ অ্যাক্টিং এর ছাত্র ছিলাম। তো যাই হোক, মিউজিক স্কুলেও পড়াশোনা করছি। তো এই বিষয়গুলো নিয়ে, এটা তো আমার খুব দুর্বল জায়গা, এই সাহিত্যের জায়গাগুলো। তারপরেও পারিবারিক সামাজিক কারণেই আমি এই চলচ্চিত্রটা, রবীন্দ্রনাথের চলচ্চিত্র গল্প করতে খুব সাহস পাচ্ছিলাম না। এটি কিন্তু এই ঐশিকের জন্যই আসলে এই হৈমন্তীর ইতিকথাটা তৈরি হয়েছে। হ্যাঁ, আমি অন্য একটি গল্প করতে চেয়েছিলাম, ও বললেন যে না, আমরা একটা চলচ্চিত্র করি, সেটা রবীন্দ্রনাথের এবং হৈমন্তীর ইতিকথাই করবো, কোনো দর্শক পাওয়া যাবে না, এই দেশে লোক পাওয়া যাবে না, তবু হোক না, রবীন্দ্রনাথের একটি কাজ হোক। কাজেই এই ক্ষেত্রটাতে ওকে ধন্যবাদ দেব যে অনুপ্রাণিত হয়েছি আমি। তো যাই হোক, আপনাদের আর বিরক্তির কারণ হতে চাই না, হয়তো অনেক কথা বললাম। আমার কথা বলার কথা ছিল অনেক আগেই, যে আমি প্রথম দিকেই কথা বলবো, কিন্তু কেন যেন মানসিকভাবে বলতে পারছিলাম না। তারপরে আবার যে জিনিসটা কাজ করছিল, কদিন থেকে আমি একটু খুব অসুস্থ। তো সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই মাত্র উপস্থিত হয়েছেন হৈমন্তী রীতিকথা চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নায়িকা চরিত্রে যিনি অভিনয় করেছেন, এবার ঐশিকা ঐশী তার অনুভূতি ব্যক্ত করবেন। আমাদের আজকের প্রধান অতিথি উনি একজন মাননীয় সংসদ সদস্য, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, লিলি আপা আছেন, খুরশিদ আলম, খুশরু ভাইয়া আছেন, তাছাড়া আমাদের হৈমন্তী চলচ্চিত্রের যে সিনিয়র পার্সোনালিটি যারা ছিলেন তারা আছেন, সবাইকে আমি এসেছেন, এই জন্য আমি খুব 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 আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে হৈমন্তী রীতিকথা চলচ্চিত্রটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী গল্প অবলম্বন করে করা হয়েছে। এটা হচ্ছে একটি অনবদ্য গল্প। যেহেতু অনবদ্য গল্প, আমার মনে হয় কি অবিস্মরণীয় চলচ্চিত্র হিসেবে আমি আশা করি যে এটা ওই হিসেবে নির্মিত হয়েছে। আর এখানে আমি বলবো যে যিনি পরিচালক ছিলেন এই চলচ্চিত্রের, বিজয় সাগর হোসেন স্যার, উনি নিজেও একজন সাহিত্যিক, একজন প্রবন্ধকার, একজন কবি, এবং অনেক সবকিছুই আমার মানে অনেক পছন্দের। আমি অনেক ছোটবেলা থেকে ওনার অনেক কিছু পড়েছি, অনেক প্রবন্ধ পড়েছি, গল্প পড়েছি। তো সেখান থেকে ইচ্ছে ছিল যে একটি কাজ করব, ওনার একটি চরিত্র আমি রূপায়ণ করতে চাই। তো
তো সেখান থেকে আমি মানে সার্চ করছিলাম যে কার সাথে আমি এই কাজটা করতে পারি। যেহেতু রবীন্দ্রনাথের গল্প, সেখান থেকে আসলে ওনার গল্পটা ফুটিয়ে তোলার জন্য একজন খুব মেধাবী বা জ্ঞানী একজন পরিচালক প্রয়োজন। তো সেখান থেকে আমি মির্জা সাখাওয়াত হোসেন স্যারকে মানে পেয়েছি। তো ওনাকে বললাম যে স্যার এই কাজটা করতে চাই, তো ওখান থেকে শুরু। আর যেহেতু চলচ্চিত্র একটি স্বপ্নের জায়গা, সবারই স্বপ্ন, আমারও স্বপ্ন চলচ্চিত্রে কাজ করা, সেখান থেকে আসলে সম্পৃক্ত হয়ে গেলাম আলটিমেটলি। তো আপনাদের সবার সহযোগিতা চাই এই চলচ্চিত্রটি যেন প্রেক্ষাগৃহে খুব ভালোভাবে যায়। যেহেতু সাহিত্য প্রেমী যে দর্শকরা আছেন, তাদের দুয়ারে তাদেরকে জানানোর জন্য যে মাধ্যমটা প্রয়োজন, সেটা সাংবাদিক ভাইয়েরা আপনারা এখানে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। তো আপনাদের কাছে আসলে কৃতজ্ঞতা কিছু বিশেষ করার নাই, কারণ একজন আর্টিস্টের কেরিয়ার আমার মনে হয় একজন সাংবাদিকের উপরে ডিপেন্ড করে। আপনারা আসলে জাতির বিবেক, জাতির চোখ, আপনাদের দৃষ্টিতে একজন খুব মেধাবী একজন পরিচালক, ওনার সঙ্গে কাজ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি। উনি আসলে এত দক্ষতার সাথে, এত নিপুণতার সাথে আমাদেরকে মানে ডিরেকশন দিয়েছেন এবং